পায়ের মধ্যে বেরিয়ে দিয়ে হাতে হ্যান্ডকাপ দিয়ে দিয়ে এক ডিস্ট্রিক্টে আর ডিস্ট্রিক্টে পুলিশ পাহারা দিয়ে আমার নেয়। তখন আমার তো খুব খারাপ লাগছে, মানুষে যখন তাকায় ছিল আমার দিকে। কোনো অপরাধী আমি করলাম না, ভুয়া ওয়ারেন্টে মিথ্যা মামলায় আমি জেল খাটবো। কৃষক আজিজুর রহমান যেন যুদ্ধে নেমেছেন, তার এই লড়াই ভুয়া পরোয়ানার বিরুদ্ধে। জামিন হওয়ার পরে একটা দিন অতিরিক্ত থাকাটা, ওই একদিনটা ওই 3 মাসের চেয়ে বেশি কষ্টকর। একের পর এক ভুয়া পরোয়ানায় কারাবন্দী হয়ে কঠিন সময় কাটাতে হয়েছে আজিজকে। আমরা যারা রাষ্ট্রের কর্মচারী সিস্টেমকে এমনভাবে ব্যবহার করতে পারি না যে সিস্টেমে একটা লোক এইভাবে আটকে যায়। কখনো স্ত্রী, কখনো সন্তান আদালতের দ্বারে দ্বারে ঘুরেছেন। ওই জায়গায় দৌড়াইছি তো দেখি জেল কাটাতে কম কষ্ট করছি, এরকম করে দিন কাটাইছি। আর্থিকভাবে একটা সচ্ছল পরিবার, এখন আমরা পুরোপুরি নিঃস্ব বলতে পারেন। একবার নয়, 2 বছরে 2বার কারাগারে যান ভুয়া মামলায়। এরপর মোট 11টি ভুয়া পরোয়ানায় জেলে বন্দী ছিলেন প্রায় 4 মাস। অবশ্যই সেটা মানবাধিকারের লঙ্ঘন, এবং সেই লঙ্ঘনের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। দেশের নানা প্রান্ত থেকে পরোয়ানাগুলো এসেছে আদালতের ঠিকানা ব্যবহার করে। আদালতও স্বপ্রণোদিত হইয়া বাধ্য হয়েছে একটি অর্ডার করার যে আমার এই ওয়ারেন্টি ভুয়া। কেন পাঠানো হয়েছে ভুয়া পরোয়ানা, কারা পাঠিয়েছেন সে উত্তর খুঁজেছি। প্রায় 1 মাস ধরে অনুসন্ধান করেছি। রাখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, থাক থাক, আপনি রাখেন, থাক থাক থাক। হ্যাঁ, আজিজ অপেক্ষায় ছিলেন কারাগার থেকে মুক্তির। শপথ নিয়েছেন ন্যায় বিচার আদায় করার। জাল পরোয়ানা তৈরিতে জড়িতদের কাঠগড়ায় দাঁড় করানোর। সেদিন সন্ধ্যার পর বাড়ি থেকে আজিজুর রহমান ওরফে আজিজকে ডেকে নিয়ে যায় সাভার থানা পুলিশ। স্ত্রীকে পেটানো, স্বর্ণ ছিনিয়ে নেওয়ার অভিযোগে গোলাম মোস্তফার করা একটি মামলায় আমার বাজার থেকে মেম্বারের সামনে থেকে আমারে ফজুল নেতৃত্বে আমার ধরে নেয়, প্রচণ্ড মারধর করে। এই জলিলে বলতেছে যে তুই বড় বড় নেতাগণ নামে অভিযোগ দেস। পরদিন আজিজকে কারাগারে পাঠান আদালত। 4 দিন পর 30 আগস্ট জামিনও হয়, কিন্তু 250 কিলোমিটার দূরে চট্টগ্রামের একটি নতুন অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানার কথা জানিয়ে আজিজকে আটকে রাখে কারা কর্তৃপক্ষ। ডেপুটি জেলার হাসান আলী বলতেছে আপনার নামে আরেকটি মামলা আছে চট্টগ্রাম। চ্যালেঞ্জ করলাম যে এই যে সইটা দেখতেছেন আর সিলটা, এই সিলটা হয়েছে বানোয়াট, আপনি যাচাই করেন। আধা ঘন্টা বয়ে থাকার পরে হাসান আলী স্বীকার করে যে আজিজ সাহেব আপনি যে কথাটা বলছেন ঘটনা সত্য, মামলাটা ভুয়া মামলা। আমি কি ভুয়া মামলা হইলে ওকে আমার ছাড়েন, আমি চলে যাই। না, আমাদের ছাড়ার কোনো এখতিয়ার নেই। তখন আমি হাউমাউ করে কান্দি ওর সামনে, এবং কি ওরে বলি যে আপনি যদি এই ভুয়া মামলায় আমার যদি কোর্টে চালান করেন চট্টগ্রাম, আপনারা আমি আইনের ধার পান্তে নিয়ে ঠেকামো, কাঠগড়ায় আমি ধার করায় ছাড়বো। তারপরও আজিজকে 4 সেপ্টেম্বর পাঠানো হয় চট্টগ্রাম কারাগারে। পরোয়ানাটি ভুয়া উল্লেখ করে আজিজের জামিন মঞ্জুর করেন আদালত। 10 দিন চট্টগ্রাম কারাগারে রেখে 14 সেপ্টেম্বর আজিজকে ফেরত আনা হয় কেরানীগঞ্জে। তখন কিন্তু আমারে আর বিভিন্ন জায়গায় হরানি না করলো ওরা পারত, সেই টেহারা না করে একের পর এক আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরান শুরু করলো। এবার জামালপুর আদালতের ঠিকানা ব্যবহার করে আসে আরেকটি ভুয়া অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা। বাবা কেরানীগঞ্জ কারাগারে, আর বাইরে তাকে মুক্ত করতে সন্তানের ছোটাছুটি। ওনার যে মামলাটা কোনো নথিতেই নেই। জামালপুর পুলিশ সুপারের কাছে সব সদর দপ্তরগুলোতে দৌড়াদৌড়ি করছি, কোনো জায়গায় দৌড়ে লাভ হয়নি। মানে আমার কাছে মনে হচ্ছে যে আমার মতো অসহায় কোনো মানুষ নেই। পরবর্তীতে ঢাকা থেকে যখন আমার লয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়ে যাই, উনি দরখাস্ত করে একটা প্রপার ওয়েতে আদালত থেকে ওনার জন্য একটা রিলিজ অর্ডার পাঠা দেয় জামালপুর আদালত। একই সাথে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপর মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবার দ্বারস্থ হই। জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেদিনই আজিজকে মুক্তির নির্দেশ দেন, কিন্তু মুক্তি মেলেনি। ঢাকা সিএমএম আদালতের ঠিকানা ব্যবহার করে আরেকটি ভুয়া সাজা পরোয়ানা আসে। তাকে আদালতে তোলা হলে সেটিকেও ভুয়া উল্লেখ করে আসামিকে মুক্তির নির্দেশ দেন আদালত।
তারপরও কারারুদ্ধ আজিজ। আমার মেয়ের কি হবে, আমার ছেলের কি হবে, আমার মার কি হবে। প্রতিটা রাত, প্রতিটা ঘন্টা, কোনো সময় আমি মনে হয় যে ভালো করে 1 ঘন্টা আমি একটানা ঘুমাইতে পারিনি জেলখানায়। একদিন যাই জেলখানার ভিতরে লাগছে যেমন 1 বছরের মতো। চতুর্থ পরোয়ানাটি সাজা পরোয়ানা। সে পরোয়ানায় কেরানীগঞ্জ কারা কর্তৃপক্ষ তাকে পাঠায় মাদারীপুর কারাগারে। মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ঠিকানা ব্যবহার করে পাঠানো এক সাজা পরোয়ানায়। সেটিকেও আদালত ভুয়া সাজা পরোয়ানা উল্লেখ করে মুক্তি দেন। 29 দিন কারাগারে ছিলেন আজিজ ভুয়া পরোয়ানায়, অবশেষে মুক্তি পান। দেখেন সন্তানের মুখ। মাদারীপুর জেলখানা থেকে আমি এশার নামাজের পরে বাইরেছি। পরেই তো ছেলে দৌড়ে গেছে, আমার কোলে আসছে, জাবরায় ছেলে, আমি কান্দাকাটি শুরু করছি। লাগতেছে যেমন মানে 20-25 বছর ধরে ছেলেরে দেখি না। প্রথম যে মামলায় আজিজকে গ্রেপ্তার করেছিল পুলিশ, সে মামলার দায় থেকেও আদালত তাকে অব্যাহতি দেন। তার মানে পুরো সময়ই বিনা দোষে কারাগারে ছিলেন আজিজ। কিন্তু এসব ভুয়া পরোয়ানা কারা পাঠিয়েছেন? খতিয়ে দেখব ভুয়া পরোয়ানায় আজিজকে আটকে রাখায় কারা কর্তৃপক্ষের দায় কতটা। কিন্তু তার আগে জানা প্রয়োজন অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা ও সাজা পরোয়ানা কি। পরোয়ানাগুলো মূলত ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স 2019 অধীনে। ইনি এহসানুল হক সমাজি, নিম্ন আদালতের একজন জ্যেষ্ঠ আইনজীবী। অন্তর্বর্তীকালীন হাজতি পরোয়ানা জাকিরা সেকশন 344 এর অধীনে দেওয়া হয়ে থাকে। একজন লার্নেড ম্যাজিস্ট্রেট হাজতি আসামিকে একটা পার্টিকুলার ডেটে হাজির করার জন্য তিনি সেখানে নির্দেশ দান করে থাকেন। আর যদি কোনো পরোয়ানায় মূলে আসামিকে দণ্ডাদেশ দেওয়া হয়ে থাকে, তার মানে ট্রায়াল ইজ ওভার। ভুয়া 4টি পরোয়ানা তাকে দিয়েছিলাম বিশ্লেষণের জন্য। সেকশন 420 এবং 406 এই দুটো মামলাই ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য। দায়রা আদালতে বিচার হবে, এটি সম্পূর্ণ অবাস্তব। দায়রা জজ আদালত বলে কোনো পদ বা পদবি নাই। সুতরাং এই সিলটিও দেখা যাচ্ছে যে তর্কিত এবং ভুয়া। 17 বা 27 লেখাটিও কিন্তু ওভার রাইটিং এবং এখানে একটা কাটা ছেঁড়া রয়েছে, কোনো ধারার উল্লেখ নাই। এই পরোয়ানাটিও আইনের দৃষ্টিতে প্রশ্নবিদ্ধ। বাকি দুটি সাজা পরোয়ানা, যেখানে সাজার আদেশ রয়েছে। সাজা পরোয়ানার ফর্ম ভিন্ন, কিন্তু অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানার ফর্মে তা লিখে পাঠানো হয়েছে কারাগারে। 2 বছর বিনাশ্রম কারাদণ্ড, তার মানে ট্রায়াল ইজ ওভার। সেই ব্যক্তিকে আবার 10 ঘটিকায় হাজির হওয়ার জন্য কোনো নির্দেশ থাকার কোনো সুযোগ নাই। কত তারিখে তাকে হাজির করতে হবে সেটা উল্লেখ নাই। মামলাটি কোন ধারার মামলা, কোন আদালতের বিচার হলো, কোন আদালত সাজা দিলেন, তার কোনো রেফারেন্স এখানে আমরা পাচ্ছি না। সবগুলো আদালত এই পরোয়ানাগুলোকে ভুয়া বা জাল বলে উল্লেখ করেছেন। চট্টগ্রাম সিনিয়র দায়রা জজ আদেশে উল্লেখ করেন, পরোয়ানায় ব্যবহৃত সিলমোহরের সঙ্গে দায়রা জজ আদালতের সিলমোহর ও স্বাক্ষরের মিল নেই, ব্যবহার হয়েছে ভুল স্মারক। জামালপুর আদালত রেজিস্ট্রারে এই মামলার অস্তিত্ব পাননি। তাছাড়া পরোয়ানার সিলের বাস্তবে অস্তিত্ব নেই, আর এই নামে কোনো আদালত এবং সিলেরও অস্তিত্ব নেই। তাছাড়া আদালতের নথিতে এমন স্বাক্ষরের কোনো অস্তিত্ব নেই বলেও উল্লেখ করেন আদালত। মাদারীপুরের আদালত আদেশে বলেন, যে মামলার কথা উল্লেখ করা হয়েছে তাতে আজিজুর রহমানের নাম নেই। এছাড়া শাপলাসহ একটি সিল রয়েছে, যা ত্রুটিপূর্ণ। অন্যদিকে পরোয়ানার সিল ও স্বাক্ষর আদালতের নয় বলে আদেশে উল্লেখ করেন ঢাকা চিফ মেট্রোপলিটন আদালত। অ্যাট এ গ্ল্যান্স দেখলেই বোঝা যায় যে এই পরোয়ানাগুলো তর্কিত। সুতরাং এখানে আমি মনে করি দায়িত্ব এবং কর্তব্যের একটা অবহেলার একটা স্মেল পাওয়া যায়। এবারই প্রথম নয়, 2018 সালেও একই ধরনের হয়রানির শিকার হন আজিজ। একটি মাদকের মামলায় যান কারাগারে। গাজীপুরে করা সে মামলার বাদী ছিলেন সহকারী উপপরিদর্শক জামাল উদ্দিন, যিনি আগে সাভার থানায় কর্মরত ছিলেন।
7 মার্চ আদালত থেকে যান কেরানীগঞ্জ কারাগারে। 17 দিন পর পাঠানো হয় গাজীপুর কারাগারে, সেখান থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে। এরপর একে একে পাঠানো হয় আরও বেশ কয়েকটি কারাগারে। মোট 7টি ভুয়া পরোয়ানায় তাকে এসব কারাগারে পাঠানো হয়, যেসব মামলার কোনোটি আসলে তার বিরুদ্ধে না। 100 দিন হাজত খেটে 2018 সালের 12 জুন মুক্তি পান মাদারীপুরের কারাগার থেকে। তখন ছেলে মরিশাসে কাজ করছিলেন, তাই বিভিন্ন আদালতে দৌড়েছেন আজিজের অসুস্থ স্ত্রী। আমি অপেক্ষায় ছিলাম, বলে আইসা পড়বো আসে নাই। তো এক রাতে 1 বছরের মতন লাগছে। স্বামী তো জেলে থেকে চিন্তা করছে, বলে আমার কখন জানি আমার স্ত্রী বার করবো, কখন জানি লয়ার ধরবো। আমার স্বামীও জেল খাটছে, আমিও জেল খাটছি। এটা কি জেল খাটাও বলে না? আমি যে জায়গায় ওই জায়গায় দৌড়াইছি, তো এটা কি জেল খাটার থেকে কম কষ্ট করছি বলেন আপনারা? সে ঘটনার তদন্ত করে গাজীপুর জেলা পিবিআই। তদন্তে ভুয়া পরোয়ানা তৈরি ও প্রেরণের সঙ্গে কারা জড়িত তা শনাক্ত করতে পারেনি তদন্তকারী সংস্থাটি। ভুয়া পরোয়ানায় যাতে কেউ কারাগারে না থাকে সেজন্য কারা কর্তৃপক্ষকে 2019 সালে একটি আদেশ দেন উচ্চ আদালত। সেখানে বলা হয়, হেফাজতি পরোয়ানায় কারাগারে থাকা আসামির বিরুদ্ধে নতুন কোনো গ্রেপ্তারি পরোয়ানা এলে সংশ্লিষ্ট আদালত থেকে নিশ্চিত হয়ে সে পরোয়ানা কার্যকর করবেন জেল সুপার। মহামান্য উচ্চ আদালত যেই নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা কারা কর্তৃপক্ষ মান্য করতে আইনত ও ন্যায়ত বাধ্য। ধরা যাক কেউ ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন, তার জামিন হলো। সেদিনই চট্টগ্রাম আদালতের ঠিকানা থেকে একটি ভুয়া পরোয়ানা এলো। এক্ষেত্রে আদালতের পরোয়ানা যাচাইয়ে কারাগারের প্রথা কি? কারা কর্তৃপক্ষ যাচাই করার জন্য তৎক্ষণাৎ ওই চট্টগ্রাম জেলখানার যে কর্তৃপক্ষ আছে তাদের কাছে কিন্তু জানাবে, আপনি একটু কোর্টে খোঁজ নেন যে এই আদেশটা ভ্যালিড কি না। ইনি মোহাম্মদ শামসুল হায়দার সিদ্দিকী, সাবেক ডিআইজি প্রিজনস। চট্টগ্রাম আদালত বলছে যে এটা তারা পাঠায় না, এটা ভুয়া। তখন কারা কর্তৃপক্ষ এই চিঠির আর কোনো গুরুত্ব দিবে না। এই ওয়ারেন্টের গুরুত্ব তখন আসতেছে তার আগে যে জামিন আমার যেটা আসছে ওইটাকেই তখন মূল ধরবে এবং কোর্টের আদেশ ওইটাই। কারা কর্তৃপক্ষ তখন তারা ছেড়ে দিতে বাধ্য। কিন্তু এই নিয়ম খাটেনি কৃষক আজিজের বেলায়। এবার মুক্তি পেয়েই ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা ঠুকে দেন আজিজ কারা কর্তৃপক্ষের কয়েকজনের বিরুদ্ধে। আদালত বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। পিবিআইও সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এই ওয়ারেন্ট তো গেছে কারা বিভাগে, জেলখানায় গেছে। ইনি বনোজ কুমার মজুমদার, অনুসন্ধান চলাকালীন ছিলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রধান। যারা এই রেজিস্টার মেনটেন করে প্রসেস শুরু করেন তাদের নিশ্চয়ই কোনো না কোনো গাফিলতি আছে। এটা গাফিলতির তো বিভিন্ন ধরনের শাস্তি আছে, বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। এটি আদালতের নজরে আমরা আনছি এবং আদালত এটি দেখবেন। আজিজকে নতুন অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা সম্পর্কে জানিয়েছিলেন ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী। যাচাই করেছিলেন যেগুলো ভুয়া কিনা, উনি চ্যালেঞ্জ করার পরে উনি দাবি করছেন যে উনি চ্যালেঞ্জ করেছেন। একটা পরোয়ানা আসলে সেটা যাচাইয়ের সিস্টেম যেটা সেই অনুযায়ী তো উনি বের হয়েছে। ওনার বিভিন্ন জায়গা থেকে যদি ভুয়া তাইলে তো সেই অনুযায়ী তো উনি বের হয়েছে, সংশ্লিষ্ট কোর্টে শুনানি করছে, করে তারপরেই তো উনি গেছেন। এবং ওনারে আমরা একটা পরোয়ানা পাইছি প্রথমে যখন চিটাগাংয়ের মেবি হয়তো পাইছিলাম, ওনারে আমরা চিটাগাংয়ে পাঠাইছিলাম যে বিষয়টা করার জন্য। বিষয়টা কি এরকম? আমি একটু পরে ফোন দিই আপনারে। দীর্ঘ সময় পর আরো কয়েকটি কল দেওয়া হয় সৈয়দ হাসান আলীকে। জনাব হাসান আলী আর ফোন ধরছেন না। কারা কর্তৃপক্ষ তো সরকারের কর্মচারী। ইনি কামাল উদ্দিন আহমেদ, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ইচ্ছাকৃতভাবে সে এটা যদি করে থাকে তাহলে অবশ্যই এটা একটা গভীর অপরাধ হবে এবং সেই ধরনের বিচার ব্যবস্থা করা হবে। আর যদি অনিচ্ছাকৃতভাবে করে ভুলক্রমে যদি করে থাকে তাহলেও তার দক্ষতাহীনতার কারণে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস করে তাকে শাস্তি প্রদান করা যাবে। তারা তো কোনো ক্রমেই সেটা থেকে মুক্তি পেতে পারে না। কারা পাঠালো এসব পরোয়ানা তা বের করতে খুঁজতে হবে কোথা থেকে পাঠানো হয়েছে। এসবের সরেজমিন তদন্ত করেছে পিবিআই। ঢাকা কেন্দ্রীয় কারাগারে 4টি ভুয়া পরোয়ানাই এসেছিল ডাকযোগে, যার খামি সংরক্ষণ করেনি কারা কর্তৃপক্ষ।
কারাগারে সেগুলো আসে কেরানীগঞ্জ ঢাকা জুট মিলস সাব পোস্ট অফিস থেকে। সেগুলো আবার আসে কমলাপুরের ঢাকা ডাক বাছাই কেন্দ্র থেকে। দায়রা জজ আদালত চট্টগ্রামের জাল পরোয়ানাটি আসে চট্টগ্রাম জিপিও নৈশ থেকে। চিঠিতে প্রাপকের নাম থাকলেও জিপি জার্নালে প্রেরকের নাম, ঠিকানা ও মুঠোফোন নম্বর পাওয়া যায়নি বলে জানায় চট্টগ্রাম জিপিও। এটি ছিল জিইপি বা গ্যারান্টিড এক্সপ্রেস পোস্ট চিঠি। জিইপি বিশেষ ডাক সেবা, যার মাধ্যমে সাধারণত সর্বোচ্চ 24 ঘন্টায় চিঠি পৌঁছে দেওয়া হয়। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলি আদালত মাদারীপুরের ঠিকানা ব্যবহৃত চিঠিটি পাঠানো হয় মূলত ঢাকা কোর্ট ডাকঘর থেকে 3 বা 4 সেপ্টেম্বর। চিঠিতে লেখা ছিল RL নং 272, অর্থাৎ রেজিস্ট্রি লেটার বা চিঠি, যা ডাক বিভাগের বিশেষ সেবা। 3 দিনের মধ্যে প্রাপকের কাছে পৌঁছে দিতে হয় এমন চিঠি। কিন্তু চিঠিতে প্রেরক বা প্রাপকের ঠিকানা কী ছিল পিবিআইকে তা জানাতে পারেনি ঢাকা কোর্ট ডাকঘর। অন্যদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ঠিকানা ব্যবহার করে পাঠানো ভুয়া পরোয়ানার চিঠিটি ডাক বাছাই কেন্দ্রে আসে 9 সেপ্টেম্বর। চিঠিটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পোস্ট অফিস থেকে পাঠানো হয় গত বছরের 7 সেপ্টেম্বর, যা ময়মনসিংহ পোস্ট অফিস হয়ে ঢাকায় ডাক বাছাই কেন্দ্রে আসে। চিঠির প্রাপকের ঠিকানা জানা গেলেও প্রেরকের নাম ঠিকানা ছিল না। তবে জামালপুর আদালতের ঠিকানা ব্যবহার করে পাঠানো ভুয়া অন্তর্বর্তীকালীন পরোয়ানাটির ডাকযোগে গ্রহণের কোনো তথ্য পায়নি পিবিআই। কয়েকজন পোস্ট মাস্টারের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন প্রেরকের নাম ঠিকানা ছাড়া জিইপি চিঠি পোস্ট অফিসগুলোর গ্রহণের বিধান নেই। তাহলে আদালত থেকে কারাগারে চিঠি আসার বিধান কি? একটা ওয়ারেন্ট চট্টগ্রাম থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসছে। দুইটা পদ্ধতিতে সাধারণত আসে। একটা হলো চট্টগ্রাম কোর্ট থেকে সরাসরি ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আরেকটা হলো চট্টগ্রাম কোর্ট থেকে চট্টগ্রাম জেল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে। মাঝে মাঝে দু একটা আমরা অতীতে এমনি শুনছি যে চট্টগ্রাম জেল থেকে ঢাকা কোর্টের মাধ্যমে আবার ঢাকা জেলে। চিঠিগুলো সঠিক উপায়ে আসেনি এবং চিঠিগুলো যাতে সঠিক উপায়ে আসে সেই প্রসেসটি তাদের মানতে হবে। চিঠির সূত্র ধরে আসামি শনাক্ত না হওয়ায় এবার তদন্ত সংস্থা পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তা নেয়। আজিজ ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যে মামলাটি করেন সেখানে আরও 3 জনের নাম উল্লেখ করেন: আবু সিদ্দিক, মোহাম্মদ গোলাম মোস্তফা ও মোহাম্মদ ফারুক। 2023 সালের 25 আগস্ট আজিজের গ্রেফতারের আগে ও পরে অস্বাভাবিক পরিমাণে যোগাযোগ হয় এই 3 জনের, এমনটাই উঠে এসেছে পিবিআইয়ের তদন্তে দেখা যায় 25 আগস্ট রাতে অভিযুক্ত আবু সিদ্দিকের সঙ্গে মুঠোফোনে 4 বার কথা বলেন ফারুক, আর গোলাম মোস্তফার সঙ্গে কথা বলেন 10 বার। সঙ্গে আদান প্রদান হয় 6টি SMS। এছাড়া তদন্ত সংস্থাটির সন্দেহের জালে পড়েন আরও একজন, রফিকুল ইসলাম। সেদিন আবু সিদ্দিকের সঙ্গে 2 বার দীর্ঘক্ষণ কথা বলেন রফিক, আর ফারুকের সঙ্গে দীর্ঘক্ষণ মুঠোফোনে কথা বলেন 3 বার। ঠিক পরের দিন 26 আগস্ট আবু সিদ্দিককে 6 বার মুঠোফোনে কল দেন ফারুক, আর গোলাম মোস্তফাকে কল দেন 11 বার। আবার ফারুকের সঙ্গে রফিকুল ইসলামের দীর্ঘ সময় ফোনে কথা হয় 5 বার। আগের দিন রফিকুল ঢাকায় থাকলেও সেদিন ছিলেন চট্টগ্রাম। মোহাম্মদ রফিক, এই যে লোকটিকে আমরা আইডেন্টিফাই করেছি, উনি দীর্ঘদিন চিটগং যাননি এবং তিনি দেখা গেছে যে সেই দিনই চিটগং গেছেন এবং একটি চিঠি পোস্ট করতে যতটুকু সময় লাগে তিনি সেই সময়টাই ছিলেন এবং উনি আর স্টেশন ছাড়েননি, স্টেশনের পাশেই পোস্ট অফিস, আবার পরের ট্রেনে চলে আসছেন। পিবিআই বলছে আজিজুর রহমানের গ্রেফতারের দিন থেকে পরবর্তী টানা 1 সপ্তাহ তাদের মধ্যে যতবার কথা হয়েছে, গত 1 বছরের অন্য সময় তাদের মধ্যে তেমন কথাই হয়নি। আবু সিদ্দিক, গোলাম মোস্তফা এবং ফারুক এরা ব্যবহার করছে রফিকুল ইসলাম নামক একজন ভদ্রলোককে। এই বিবেচনা এবং আরও এই পারিপার্শ্বিক বিবেচনায় আমরা বলেছি যে এই 4 জন এই ওয়ারেন্টের সাথে জড়িত। পিবিআই অভিযোগপত্রে রফিকুল ইসলামের নাম দিয়েছে, কথা বলেছি তার সঙ্গে।
পিবিআর তদন্তে উঠে এসেছে যে এই চিঠি আপনি পোস্ট করেছিলেন চিটাগং গিয়ে একটা। আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি। এবং কি এই বিষয়ে কিছু জানি না, বলতে পারি না। আমি আপনার বক্তব্যটা একটু শুনতে যাচ্ছি যে পিবিআর তদন্তের বিষয়ে এই বিষয়ে কোনো আমি কিছু এই বিষয়ে কোনো তথ্য জানি না। চট্টগ্রাম বাদে বাকি 3টি পরোয়ানাও কি তারাই প্রেরণ করেছেন? পিবিআইয়ের তদন্তে তা শনাক্ত হয়নি। আমি এখন গোলাম মোস্তফার কাছে যাচ্ছি। সর্বশেষ তার করা মামলায় আজিজুর রহমান কারাগারে ছিলেন এবং এরপর একের পর এক ভুয়া পরোয়ানায় আজিজুর রহমান দীর্ঘদিনে কারাগারে বন্দী ছিলেন। অভিযুক্ত গোলাম মোস্তফা ভুক্তভোগী আজিজের দূর সম্পর্কের ভাগ্নে। গোলাম মোস্তফার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি সরেজমিনে উঠে এসেছে। জমির পরিমাণ 4%, বাজার দাম প্রায় 6 লাখ টাকা। আবু সিদ্দিক সাহেব, ফারুক সাহেব এবং আপনি মিলে আপনার বোন জামাইকে ওইখানে পাঠিয়েছিলেন, এটা পিবিআই বলছে। এটা প্রশ্নই ওঠে না। সে যদি যাইতে পারে, সে হইল যে বড় চাকরি করে, সে যদি অন্য কোনো কাজে, এটা তো আমি বলতে পারবো না, সে কাজে যাইতে পারে, এটা হতেই পারে। গোলাম মোস্তফার সঙ্গে কথা বলে আমরা গিয়েছি আরেক ইউনিয়নে, ভূমি ব্যবসায়ী ফারুকের কাছে। আমাদের যাওয়ার খবর তিনি আগেই পেয়ে যান। আমি জানি না এই বিষয়ে, আমি একটা জায়গা বায়না করতে গেছিলাম। রাখেন। আপনারা রাখেন। তিনি ভিডিও সাক্ষাৎকার দেননি, তবে তিনি বলেন আজিজ গোলাম মোস্তফার পারিবারিক একটি জায়গা বায়না করতে গিয়ে জমির সমস্যা থাকায় ফিরে আসেন। এর বেশি কিছু জানেন না। ভুয়া চিঠি পাঠানোয় অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবু সিদ্দিকও। আমি ওনাদের সাথে এই ব্যাপারে কোনো লিয়াজই নেই, আর আমি এগুলা ওই রকম লোক না যে আমি ওগুলা করতে যাব ওনার নামে। ঠিক যেদিন পোস্ট করা হয়েছে ওই দিনই উনি চিটাগং আমার সাথে, হ্যাঁ আপনার সঙ্গে ওনাকে তার কথা হয়েছে? না, আমার সাথে কোনো কথা হয়নি ওনার সাথে। একটা মানুষের খামাখা ওনারা জেল খাটামো এরকম মানুষ আমি না। আবু সিদ্দিকের সঙ্গেও আজিজের বিরোধ জমির মালিকানা নিয়ে, যার পরিমাণ 13%। আবু সিদ্দিক এই জমি কেনেন গোলাম মোস্তফা সহ দুজনের কাছ থেকে। যদিও আজিজের দাবি তার বাপদাদার কেনা এই ভূমি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, যেটির জন্য মামলাও করেছেন আজিজ। এ জমির ভূমি জরিপ রেকর্ডের শুনানির কথা ছিল স্থানীয় আলমনগর সেটেলমেন্ট অফিসে গত বছরের 28 অক্টোবর। শুনানিতে উপস্থিত হওয়ার এ নির্ধারিত তারিখের ঠিক 3 দিন আগে গ্রেপ্তার হন আজিজ। গত বছরই আজিজের বিরুদ্ধে মামলা করেছিলেন আবু সিদ্দিক লোহার রড, সিমেন্ট, নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে। আদালত সে মামলা থেকে আজিজকে অব্যাহতি দেন। আর সবশেষ গোলাম মোস্তফার মামলা থেকেও আদালত আজিজকে মুক্তি দেন, কিন্তু এর আগেই এ মামলায় যান কারাগারে। এরপর পড়েন ভুয়া পরোয়ানার চক্করে, দীর্ঘায়িত হয় কারাবাস। এটি আসলে আমাদের সিস্টেমের ত্রুটি। আমরা যারা রাষ্ট্রের কর্মচারী, আমরা যারা আমরা আমাদের সিস্টেমকে এমনভাবে ব্যবহার করতে পারি না যে সিস্টেমে একটা লোক এইভাবে আটকে যায়। যদি জাল করা ভাবে কাউকে গ্রেফতার করা হয় তাহলে এটা তো একটা ফৌজদারি অপরাধ। যেই মুহূর্তে জাল শনাক্ত করা হলো অবশ্যই সেটা মানবাধিকারের লঙ্ঘন, এবং সেই লঙ্ঘনের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিতে হবে। অভিযুক্ত আবু সিদ্দিকের মেয়ের জামাই আদালতের একজন কর্মকর্তা। আজিজের দাবি তার পরামর্শেই পাঠানো হয়েছে এসব ভুয়া পরোয়ানা। আর এসব পরোয়ানায় কারাগারে দিনগোনা বাবাকে মুক্ত করতে গিয়ে দৌড়াদৌড়ি করে মরিশাসে শ্রমিক হিসেবে কাজ করা সন্তান সময় মতো বিদেশ যেতে পারেননি। সন্তানের চাকরি গেছে। আজিজকে কারাগার থেকে মুক্ত করার খরচ জোগাতে বসতভিটা বন্ধক সহ নানাভাবে লাখ লাখ টাকার দেনায় দুর্দশাগ্রস্ত পরিবারটি। 18 সালে খাটাইছি 100 দিন জেল, এবার খাটাইলো আমার 29 দিন জেল। বাড়িতে এসে শাশুড়ি নিয়ে আমার মেয়েরে নিয়ে আমি কান্দাকাটি করতেছি, বলে কি খাবো আজকে, ঘরে তো কিছুই নেই। এরকম করে দিন কাটাইছি। তখন আর্থিকভাবে একটা সচ্ছল পরিবার, এখন আমরা পুরোপুরি নিঃস্ব বলতে পারেন। এখনো আমি যন্ত্রণায় আছি যতক্ষণ পর্যন্ত আমি বিচার না পাবো। 2018 সালের ঘটনায় আজিজ ক্ষতিপূরণ চেয়ে রিটও করেছিলেন উচ্চ আদালতে। 2022 সালে সে রায়ের অপেক্ষায় তিনি। তার শঙ্কা, এত ক্ষতি কি সত্যিই পোষাবে?